স্বাগত নিউজ 24 রাত 10টা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিম জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বিদেশি বিনিয়োগ, রপ্তানি বাণিজ্য বৃদ্ধি কিংবা প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের সহযোগিতা, অর্থনৈতিক কূটনীতির কোনো ক্ষেত্রেই তেমন ভূমিকা রাখতে পারছে না বাংলাদেশের কূটনীতিক মিশনগুলো। অনেকের অভিযোগ, মিশনগুলোতে বাংলাদেশের কূটনীতিকরা ভিআইপিদের প্রোটোকল দিয়ে বেশি ব্যস্ত। বিশেষজ্ঞরা বলছেন, কূটনীতিকদের একাডেমিক প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা এবং সর্বোপরি জবাবদিহিতার আওতায় আনতে না পারলে অর্থনৈতিক কূটনীতিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। একটা সময় একটি দেশের সাথে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম লক্ষ্যই ছিল বন্ধুত্ব। এখনো আছে, তবে সেই বন্ধুত্বের পেছনে ওতপ্রোতভাবে জড়িয়েছে ক্ষমতার রাজনীতি এবং অর্থনীতি। অন্যভাবে হালের কূটনীতির কথা বলতে গেলে অর্থনৈতিক সম্পর্কের দ্বারাই নির্ধারিত হচ্ছে দুই দেশের বন্ধুত্ব। অর্থনৈতিক কূটনীতি এর সফলতার উপরই নির্ভর করছে একটি দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি। ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা যখন নিজ দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কখনো প্রধানমন্ত্রীর দপ্তরে, কখনো সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে, আবার কখনো বা ব্যবসায়ীদের দপ্তরে ঘুরছেন, তখন বিদেশের মাটিতে কতটুকু তৎপর বাংলাদেশের কূটনীতিকরা? অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যেভাবে ইকোনমিক ডিপ্লোমেসিকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার এবং তার সাথে তাদের যে যুক্ততা এবং তাদের ইনভলভমেন্ট ঘনিষ্ঠভাবে, এটার মতো আমরা আমাদেরকে দেখি না। রপ্তানি খাতের পরিস্থিতি মোটেই সন্তোষজনক না। এই রপ্তানি যদি আমরা না বাড়াতে পারি, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হতে পারছে। অনেক প্রবাসী বাংলাদেশির অভিযোগ, বিদেশে বিলাসবহুল জীবনযাপন আর দেশ থেকে যাওয়া ভিআইপিদের প্রোটোকল নিয়েই ব্যস্ত বাংলাদেশের কিছু কিছু কূটনৈতিক মিশন, অথচ নিজ দেশের দূতাবাসে কার্যকরী সহযোগিতা পান না বাংলাদেশি ব্যবসায়ীরা। এই অভিযোগের সাথে একমত না হলেও কূটনৈতিক মিশনগুলোর আরও তৎপর হওয়ার সুযোগ আছে বলে মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। এখানেও যেমন বিভিন্ন দেশের, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারতের বলেন, তাদের যারা এখানে কোনো প্রজেক্ট করতে আসবে, বিনিয়োগ করতে চায়, তারা তাদের স্বার্থ নিয়ে তাদের দূতাবাসের কাছে এসে বলে যে আমার এই দরকার, এইটা করে দাও বা এই মিটিংটা করায় দাও, তখন সেইগুলো তারা করে। ব্যবসায়ীদের যেসব বিভিন্ন প্রতিষ্ঠান আছে, চেম্বার্স অফ কমার্স, চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ, এগুলো যারা আছে, তারপরে বিভিন্ন যেমন বিজিএমইএ, এরাও তাদের উদ্যোগ আছে এবং তারা কিন্তু সবসময় যে একলা একলা কাজ করে তা না, বিভিন্ন জায়গায় তারা আমাদের দূতাবাসের সাথে নিয়েই কাজ করে। সুতরাং এটা আমি মনে করি যে আছে, তবে আমি আপনার সাথে একমত হব এইটুকু যে হ্যাঁ, এখানে আরো সক্রিয় হওয়া যেতে পারে। অর্থনৈতিক কূটনীতি নিয়ে একাডেমিক গবেষণার পাশাপাশি কূটনীতিকদের প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও সর্বোপরি জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। যে সমস্ত দেশে তারা আছেন নিয়োজিত, সেই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ করে বর্তমানে যে সমস্যা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে হোক বা আমাদের প্রবাসী লোকজন যারা ফিরে এসছে তাদেরকে আবার ফেরত যাওয়ার ক্ষেত্রে হোক, সেদিকে আরো বেশি সক্রিয় হতে লাগে। আমাদের রাষ্ট্র এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসিকে ওইভাবে এখনো আমরা আলোচনা কিন্তু করছি না, অ্যানালাইসিস করছি না। আমি যেটা দেখেছি, বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়কে আলোচনা করা উচিত। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে শ্রম কূটনীতির পাশাপাশি শ্রমিক বান্ধব দূতাবাস সেবার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এক মাস না পেরোতেই রাজধানীর মিরপুরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার দুপুরে মিরপুর 11 নম্বরে তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। ফায়ার সার্ভিস বলছে, অতি দাহ্য পদার্থের মজুদ থাকায় শুরুতে অগ্নি নির্বাপন ব্যাহত হয়েছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্যের দাবি, পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে আগুন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দুপুর 2টার দিকে রাজধানীর মিরপুর 11 নম্বরে তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপনে যোগ দেয় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে আগুন। আমরা এখানে দেখি আগুন, হেদিকতে জ্বলে আইতাছে, জান আমার থুয়া দৌড়ায় গেছে, যায় দেখি পুরো পাক লাগা মনে করেন আগুন লাগছে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে সহায় সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব বসবাসকারীরা। ভাই বোন নিয়ে কোন রকমের জীবন যাপন করে নাচি ভাই, কিন্তু কিচ্ছু ভাই করতে পারি না ভাই। আমরা ঘরেতে কিছু লয়ে বাইরে তো পারি না, আমরা তাড়াহুড়ো করে আমরা ছেলেরা আমরা মেরে বাইরে গেছি।
আমার সব শেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস, আমি কিচ্ছু নাই, একটা সুতো আমি বের করতে পারি না। বস্তিতে অতি দাহ্য পদার্থের মজুদ ছিল বলে ধারণা করছে অগ্নি নির্বাপন কর্মীরা। আসলে এই ধরনের বস্তিতে অতি দাহ্য বস্তু দিয়ে ঘরগুলি তৈরি করা, যার ধরুন আগুনটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। অগ্নিকাণ্ডের আগ থেকে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় সংসদ সদস্য এটিকে পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে দাবি করেন। যে আগুনটা লেগেছে সকাল 8টা থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ নাই, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে শর্ট সার্কিটে আর কোনো বিদ্যুৎ এখানে আগুন লাগে নাই। কিভাবে এটা কেন বা ইচ্ছাকৃতভাবে কেউ লাগিয়েছে কিনা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি লাগিয়ে থাকে তাদেরকে আইনগত ব্যবস্থা ইনশাল্লাহ করব। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মে জুনের মধ্যে ভ্যাকসিন পাবে দেশের 4.5 কোটি মানুষ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে বলে নিয়ম মানার পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে আরও আগেই। এরই মধ্যে ভ্যাকসিন সংগ্রহ নিয়েও চলছে তোড়জোড়। বাংলাদেশও প্রস্তুতি নিচ্ছে অনেকদিন ধরেই। সোমবার ক্যাবিনেট মিটিংয়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন পেতে এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিও করেছে সরকার। সে ভ্যাকসিন আগামী জানুয়ারি শেষেই দেশে আসবে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব মিলে 4.5 কোটি মানুষের টিকা আসবে মে জুনের মধ্যে। আশা করা যায় জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব, এবং এই জন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। উনি তো বললেন যে আরও 4 কোটি আসবে মে জুন মাসের মধ্যে। এদিন বৈঠকে রাষ্ট্রপতি ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। এছাড়া আদর্শ কৃষি চর্চা বিষয়ক নীতিমালার খসড়া এবং উত্তরাঞ্চলের কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। কুড়িগ্রাম ওই জায়গাটা আপনারা জানেন যে একসময় মঙ্গা পীড়িত এলাকা ছিল, তো ওই এলাকাগুলোতে যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি হয় তাহলে যে রিসার্চ হবে, যে ডেমনস্ট্রেশন প্লট হবে, যে কন্ট্রাক্ট ফার্মিং হবে, তারপর নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্ট হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। নতুন 1470 জন সহ দেশে শনাক্ত হয়েছেন 5,02,183 জন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে 4 ধাপে বিতরণ করা হবে কোভিড-19 টিকা। এরই মধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট জাতীয় কমিটি। দেশের মোট জনসংখ্যার অন্তত 80% মানুষকে দেওয়া হবে টিকা। বাকি 20% হার্ড ইমিউনিটির কারণে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া অনলাইনে টিকা নেওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়াও শুরু করেছে A2I। কোভিড-19 ভ্যাকসিনের আদ্যপান্ত জানাচ্ছেন রিশাদ হাসান। বিশ্বব্যাপী কোভিড-19-এর বয়স এখন 1 বছর। এরই মধ্যে বিশ্ব প্রবেশ করেছে করোনার ভ্যাকসিন যুগে। এই লক্ষ্যে টিকা প্রাপ্তি ও বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্টদের অ্যালায়েন্স নিয়ে গঠিত কোভ্যাক্সের সাথে চুক্তি অনুসারে বাংলাদেশ 2021 সালের মধ্যে কোভিড-19-এর টিকা পাবে 6 কোটি ডোজ। এছাড়াও সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুসারে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবে আরও 3 কোটি ডোজ। এছাড়াও আরও টিকা পেতে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মডেল অনুযায়ী দেশের অন্তত 80% মানুষের মাঝে টিকা বিতরণ করতে 4 ধাপে কাজ করবে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি। প্রথম ধাপে করোনার প্রথম সারির যোদ্ধাদের দেয়া হবে টিকা। এরপর পাবেন 60 বা তদূর্ধ্ব বয়সীরা। দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে শিক্ষা কর্মকর্তা, পরিবহন, পোশাক শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষকে। তৃতীয় ধাপে টিকা পাবেন ভাসমান মানুষ সহ যারা পূর্বে টিকা পাননি তারা। সব শেষ ধাপে টিকা দেওয়া হবে শিশু, কিশোর ও শিক্ষার্থী সহ অন্যান্যদের। এই টিকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে A2I। তবে বিকল্প পদ্ধতিও থাকবে বলে জানান IDCR এর উপদেষ্টা। প্রতিষ্ঠান ভিত্তিক উদ্যোগ নেওয়া হবে, আর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেই তালিকাটা করবে। তবে এই টিকা বিতরণের ক্ষেত্রে কারিগরি ও জনবল সংকট মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। ফ্রিজ ভাড়া করতে হবে,
ট্রান্সপোর্ট তো আমাদের দেশে আরো অনেক ট্রাক ভাড়া করতে হবে, সেটা আমাদের সম্পদ প্রয়োজন হবে, আমাদের অনেক শ্রমিক প্রয়োজন হবে, সেটা ভাড়া করতে হবে, এবং অনেক ভলান্টিয়ার প্রয়োজন হবে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের টিকা বিতরণের যে অতীত অভিজ্ঞতা তা অনেকাংশে কাজে আসবে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ইউরোপে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন রূপ। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি শুরু করেছে ইউরোপের দেশগুলো। যুক্তরাজ্যে করোনা ভাইরাস নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ কঠোর হচ্ছে সিডনিতে। আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সৌদি আরবও। এদিকে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,71,00,000 আর মোট মৃত্যু হয়েছে প্রায় 17 লাখ মানুষের। করোনার কারণে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল সহ স্থল ও জলসেবা বন্ধ ঘোষণা করেছে ওমান, কুয়েত ও সৌদি আরব। এরই প্রভাবে কোভিড-19 মহামারীর কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় 21 ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয় যুক্তরাজ্যের সাথে 30টির বেশি দেশের ফ্লাইট বন্ধ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সবশেষ স্পেন, ইন্ডিয়া, হংকং, কানাডা, সুইজারল্যান্ড ও জার্মানি যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এছাড়া ফ্রান্স যুক্তরাজ্যের সঙ্গে স্থল সীমান্ত 48 ঘন্টার জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। মুক্তিযুদ্ধ অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, গাড়ি ভাঙচুর সহ অসংখ্য মামলা দেওয়ার পর তাকে নিয়ে দরদ দেখানো আওয়ামী লীগের মুখে মানায় না। হাফিজ উদ্দিনের বিষয়ে দল এখনও নতুন কোনো কথা বলেনি। জবাবদিহিতা গণতান্ত্রিক প্রক্রিয়া বলেও মনে করেন মির্জা ফখরুল। বিস্তারিত মারুফা রহমানের প্রতিবেদনে। যোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে সংবাদ সম্মেলন করে তার জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। পদত্যাগ না করলেও বিএনপিতে তার থাকা না থাকার বিষয়টি ছেড়ে দিয়েছেন দলের উপর। তবে এ বিষয়ে কোনো মন্তব্য না করে বিএনপি মহাসচিব জানান, এখনো মেজর হাফিজের বিষয়ে দলে আলাপ হয়নি। আপনার স্ট্যান্ডিং কমিটির যেটা আমাদের বিধান আছে, এটা তো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ডেমোক্রেটিক পার্টিতে এটাই প্র্যাকটিস, কখনো আপনার এখানে হবে, কখনো হবে না, কখনো থাকবে। এটা নিয়ে আপনার এত মাথা ব্যথার কোনো কারণ নেই। যাদের মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা আমাদের থাক। তবে হাফিজ ইস্যুতে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলা তাদের মানায় না। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা বলছেন যে বিএনপির মধ্যে গণতন্ত্র নেই, তারই এটা প্রমাণ। ভূতের মুখে রাম নাম। দেশের গণতন্ত্রই খেয়ে ফেলেছেন, মানুষের অধিকারগুলো খেয়ে ফেলেছেন, আর আপনারা অন্যের গণতন্ত্র দেখে বেড়াচ্ছেন। বিএনপির মধ্যে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি এখন পর্যন্ত একদম অটুট আছে। বর্তমান কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঘরোয়া সংকট মোকাবেলায় বিএনপি এখন হিমশিম খাচ্ছে বলে দেশের দিকে তাদের মনোযোগ নেই, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দেশে কোনো ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীতে এক আলোচনার সভায় তারা এসব কথা বলেন। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ভিডিও কনফারেন্সে নিজ বাসা থেকে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ চিরজীবী। সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপপ্রচার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে জানান তিনি। আমরা অনুরোধ করব, আপনারা সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি, আপনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আপনারা পরামর্শ দিন। নির্বাচন কমিশনের ত্রুটি কিছু থাকলে সে ব্যাপারে আপনারা তুলে ধরতে পারেন, কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে নির্বাচন কমিশনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এই ধরনের বক্তব্য দাবি এটা
সরকারের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র বলেই জাতি মনে করে, জনগণ মনে করে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন নিজেদের ঘরের সমস্যায় বেসামাল। বিএনপি এখন উভয় সংকটে, একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভেতরও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ সংকটে। ঘরোয়া সংকট মোকাবিলায় বিএনপি এখন হিমশিম খাচ্ছে। দেশ ও জনগণের কথা ভাববার সময় তাদের কোথায়? বিএনপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আবারও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ক্যাসিনোর সম্রাজ্ঞী পাপিয়া ও তার স্বামী মতি সুমনকে। 6,24,18,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীকে রিমান্ডে নিয়ে কি বেরিয়ে আসে তার উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। হোটেলে বসে কোটি টাকা খরচ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষদের সাথে বেপরোয়া চলাফেরায় বেরিয়ে আসে বহিষ্কৃত নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান। গত 4 আগস্ট 6,24,18,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, আসামিরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। চলতি বছরের 22 ফেব্রুয়ারি শামিমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। আটকের পর বেরিয়ে আসে তার সাম্রাজ্যের অজানা তথ্য। কিভাবে পাপিয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে তা জানতে সোমবার দুপুরে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আনা হয় দুদকের 3 দিনের রিমান্ডে। মাননীয় আদালতে তাদের দুজনের রিমান্ডের আবেদন করেছিলেন এবং মাননীয় আদালত সদয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুদক সচিব জানিয়েছেন, রিমান্ডে বেরিয়ে আসা তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। রিমান্ড থেকে কি আসে তার উপরে নির্ভর করবে জিজ্ঞাসাবাদের ফলাফলের ভিত্তিতে। পাপিয়ার অবৈধ সাম্রাজ্যের পেছনে কারা জড়িত আছে তাও জানবে দুদক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বিচারিক আদালতের পরিবর্তন চেয়ে আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার 22 আসামির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহিদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। এর ফলে মামলায় সাক্ষ্য গ্রহণে আর কোনো বাধা নেই। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত 3টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এ মামলার পলাতক আসামি সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া পুলিশের 2টি মামলা থেকে সিনহার সহযোগী সিফাতকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে আদালতে চার্জশিট গ্রহণ করেন। পরে একজন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত 13 ডিসেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় র্যাব। HSC পাশ করে 1 যুগ ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন এক ভুয়া ডাক্তার। প্রেসক্রিপশনে ব্যবহার করছিলেন অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার। সকালে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে সেই প্রতারককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে প্রতারকের 2 চেম্বার। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাজধানীর শান্তিনগরে ওরাল ভিউ ডেন্টাল নামে এক দন্ত চিকিৎসালয় খুলে 12 বছর ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন নুরুস্তাফা জাহাঙ্গীর নামের এক ভুয়া ডাক্তার। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 3 গোয়েন্দা সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এই ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া ভুক্তভোগীরা জানালেন নানা রকমের অভিযোগের কথা। সেই ভুয়া ডাক্তার স্বীকার করলেন সব অভিযোগের কথা। সে আমার সাথে প্রতারণা করে আমার 12টা দাঁত কাটি ফেলাইছে। কি দিয়ে জানি ওটা আমরা 4টা দাঁত আমার ছিদ্র করে ফেলছে। তো শেষ পর্যন্ত আমি দাঁত 4টা ফেলে দিয়েছি। বিএমডিসি রেজিস্ট্রেশনের যে অনুমোদন সেটা
পাওয়া যায়নি আমার কাছে এই মুহূর্তে, এটা সত্য। আমি পড়াশোনা করেছি, কিন্তু পড়াশোনার এগেইনস্টে অনুমোদন পাওয়া যায়নি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাত্র এইচএসসি পাশ করে ডাক্তারের ভুয়া সনদ বানিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, বিডিএস পাশ না করে কেউ দাঁতের চিকিৎসা দিতে পারে না। এই ভুয়া ডাক্তার আরেক ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। ডক্টর নুরুসাফা জাহাঙ্গীর, যিনি একজন বিডিএস ডিগ্রিধারী না হয়ে অন্যের ডিগ্রি বা অন্যের রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তাকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। তাকে চিকিৎসা করতে গিয়ে উনি হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে, সুতরাং অবশ্যই এই বিষয়টা এবং খুবই একটা ভয়াবহ অপরাধ তিনি করেছেন। অভিযানের পর সিলগালা করে দেয়া হয় অসংখ্য রোগীকে ভুয়া চিকিৎসা দেয়া চেম্বার দুটিও। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় যুবলীগ নেতাসহ 3 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার দুপুর 12:30টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন 3 আসামির প্রত্যেকের 3 করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে রিমান্ড শুনানির জন্য 3 আসামিকে আদালতে নেওয়া হয়। গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমারখালী থানার পরিদর্শক রাকিবুল হাসান 3 জনের প্রত্যেককে 7 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। দেশের দ্বৈত পাসপোর্টধারী এবং নাগরিকদের তালিকা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন। বিদেশে অর্থ পাচার মামলার তালিকা চেয়ে করা আদেশে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে পক্ষভূত করে স্বপ্রণোদিত এই আদেশ দেন আদালত। এর আগে 9 ডিসেম্বর হাইকোর্ট আদেশে বলেন, 28 ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দেবে সরকারের 5টি সংস্থা। দেশে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী ও চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমন মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, মেজর হাফিজ সাহেবকে নোটিশ দিয়ে যে অপমান করেছেন তার উপযুক্ত জবাব তিনি দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপিতে জেলা কমিটি দিতে বাণিজ্য হচ্ছে। যে দল কমিটি দিতে বাণিজ্য করে সে দল কিভাবে দেশের দায়িত্ব নেবে? এখন তারা সীমান্ত হত্যা নিয়ে কালো ব্যাজ ধারণ করেছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আবারও বেড়েছে স্বর্ণের দাম। গেল সপ্তাহে বড় উত্থানের পর সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই স্বর্ণের দাম 1% উপরে বেড়ে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম আবারও $1900 স্পর্শ করল। স্বর্ণের পাশাপাশি রূপার দামেও বড় উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় 8%। মহামারী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তবে 7 আগস্ট থেকে পতনের কবলে পড়ে স্বর্ণের বাজার। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে $1902.72 উঠেছে। এতে সোমবার লেনদেন শুরুর প্রথমার্ধে স্বর্ণের দাম 1.17% বেড়ে গেল। এর মাধ্যমে 6 সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে এখন স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপাল সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় কেপি শর্মা ওলির সুপারিশের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। একই সঙ্গে মন্ত্রীগোষ্ঠীর প্রস্তাব মতো জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের 30 এপ্রিল এবং 10 মে ভোট অনুষ্ঠিত হবে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে রবিবার জরুরি বৈঠকের পর সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। এবারে খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ হতে না হতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে চূড়ান্ত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের রূপরেখা। এদিকে লম্বা বিরতির পর আন্তর্জাতিক অঙ্গনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে ফিরতে চায় বিসিবি। তাই ইনজুরিতে থাকা মমিনুল নাইমদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বোর্ডের মেডিকেল টিম। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে।
করোনার মাঝে কেটে গেছে 10 মাস। আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। লম্বা এই বিরতি কাটিয়ে জানুয়ারিতে দেশের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ইনজুরিতে টেস্ট কাপ্তান মমিনুল হক, আঙুলের চোটে কাবু স্পিনার নাইম হাসানও। আমাদের টেস্ট টিমের ক্যাপ্টেন মমিনুল দুবাইতে ওর থাম্ব ইনজুরির ইন্টারনাল ফিক্সেশন করেছে। এখন আমরা চিকিৎসকের গাইডলাইন অনুসারে ওর রিহ্যাব প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি। এরপরে নাইমের রিহ্যাব প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে। আমরা খুবই আশাবাদী দুজন প্লেয়ারের ব্যাপারেই যে প্রপার রিহ্যাব শেষ করে ওরা দুজনেই প্র্যাকটিস ম্যাচে সম্পূর্ণ ফিটনেস নিয়ে ফিরতে পারবে। বঙ্গবন্ধু টি-20 কাপে চোট পাওয়াদের তালিকায় আছেন পেসার আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম। রাহির উন্নতি হলেও পিঠের চোটের জন্য শফিউলকে নিতে হবে ইনজেকশন। রাহির আগামীতে 2 সপ্তাহের মধ্যে আমরা আশা করছি ওর পূর্ণ বোলিং ফিটনেস ফিরে পাবে। শফিউলের ব্যাক প্রবলেমটা অন অ্যান্ড অফ ওকে ভোগাচ্ছে। আমরা এবার ওর যে রিহ্যাব প্ল্যানটা ঠিক করেছি সেই রিহ্যাব প্ল্যানের মধ্যে ওকে ইনজেক্টেবলস ইউজ করার প্ল্যান আছে। যদি এই ইনজেকশনগুলো ভালো কাজ করে আশা করছি ও সপ্তাহ 2-3 মধ্যে বোলিং ফিটনেস ফিরে পেতে পারে। 10 জানুয়ারি দেশে পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা থেকে সুরক্ষায় বিসিবির আছে বিস্তর আয়োজন। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা সহ প্রথম সপ্তাহেই 3 বার করোনা টেস্ট করা হবে ক্যারিবীয়দের। প্র্যাকটিস ভেন্যু ব্যবহার করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ টিম, কিন্তু এই ভেন্যু ব্যবহার করার জন্য প্রথম 3 দিন ওরা কোয়ারেন্টিনে থাকার পরে 3য় থেকে 7ম দিন পর্যন্ত ওরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস ভেন্যুতে এসে। দুটো টিমই আলাদাভাবে চার্টার ফ্লাইটে এবং ডেডিকেটেড ফ্লাইট এবং ডেডিকেটেড ট্রান্সপোর্ট অর্থাৎ বাস এবং ফ্লাইট দুটো ডেডিকেটেড করা থাকবে এবং সেভাবে ওদেরকে স্থানান্তর করা হবে এক জায়গা থেকে আরেক জায়গাতে। পার্থ বণিক, নিউজ 24। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা 5:30টায়। 4 বিদেশি সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। অন্যদিকে দেশীয়দের ওপর ভরসায় গেল আসরের রানার আপ রহমতগঞ্জ ম্যানেজমেন্টের। ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে 3 বিদেশি যোগ না দেওয়ায় ফেডারেশন কাপ নিয়ে বড় কোনো আশাবাদের গল্প নেই কোচ গোলাম জিলানির। আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় ক্লাব ফুটবলে বড় নাম হয়ে ওঠা বসুন্ধরা কিংসের এবারের মিশন ফেডারেশন কাপ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গেল আসরের রানার আপ রহমতগঞ্জ। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর মিশনে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে অস্কার ব্রুজন। সুশান্ত ত্রিপুরা ও তপু বর্মনের ইনজুরিতে মাঠে নামা নিয়ে আছে শঙ্কা, তবে 4 ফরেনারকে ঘিরে হতে যাচ্ছে পরিকল্পনা। ফার্নান্দোস রবিনহোর সঙ্গে আক্রমণ ভাগে আর্জেন্টাইন রাউলের অন্তর্ভুক্তিতে কিংস এবারও কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ভালো শুরু করাই আমাদের লক্ষ্য। প্রতিপক্ষের বিপক্ষে গেল আসরের ফাইনাল খেলেছি আমরা, তাদের শক্তি সম্পর্কে জানি। আমরা জয়ের জন্যই মাঠে নামব। অন্যদিকে নিজেদের আন্ডারডগ হিসেবেই রাখতে চাইছেন রহমতগঞ্জ কোচ গোলাম জিলানি। ফেডারেশন কাপে নেই বড় কোনো প্রত্যাশা। তার উপর করোনা বাস্তবতায় ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যুক্ত হয়নি 3 ফরেনার। আগামীকালকে 2জন আসবে আর আরেকজন আসবে আরো 2-3 দিন পরে। সোজা কথা হলো আমি একজন নিয়ে শুরু করতে চাচ্ছি ফেডারেশন কাপ, আর বাকি প্লেয়াররা আসলে আমরা লিগ টার্গেট নিয়ে শুরু করবো। তো বড় টিমের সাথে খেলতে নামছি, আসলে লক্ষ্য কি বললাম, তবে ভালো ফুটবল খেলবে আমার টিম, এটা আমি আশা করি। ফেডারেশন কাপকে প্রস্তুতির অংশ হিসেবে ধরে লিগে চমক জাগানোর লক্ষ্য দলটির। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।